কম্পনের প্রকৃতি প্রথমে আমরা যেটা পাই সেটা হচ্ছে এক নম্বর যেটা একটা হচ্ছে অনুদৈর্ঘ্য কম্পন, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য কম্পন, আর একটা হচ্ছে দু নম্বর হচ্ছে তির্যক কম্পন। তির্যক কম্পন হয়ে গেছে। আচ্ছা দেখো অনুদৈর্ঘ্য কম্পন হচ্ছে কোনটা, যদি তরঙ্গের অভিমুখ এবং মাধ্যমের কণার অভিমুখ যদি একই দিকে হয় বা পরস্পর যদি সমান্তরাল হয় তখন সেটাকে আমরা বলি কি অনুদৈর্ঘ্য কম্পন। যেমন একটা স্প্রিং আছে, ঠিক আছে, এখানে যদি কোনো বস্তু একটা যদি চাপাই আমরা এবং সেটাকে যদি আমরা কিছু নিচে নামায় যদি আমরা ছাড়ি দিই তাহলে কী হবে বলো তো, এটা উপর নিচে দুলবে। তাহলে তরঙ্গের অভিমুখ হচ্ছে উপর নিচে, আর মাধ্যমে যে কণা আছে তারও অভিমুখ হচ্ছে কি উপর নিচে। তাহলে এই কম্পনটাকে আমরা বলবো কি অনুদৈর্ঘ্য কম্পন হয়ে গেছে। আর তির্যক কম্পন হচ্ছে কোনটা দেখো, আচ্ছা পুকুরে তো চান করেছো নাকি, আচ্ছা ঢেউটা যেটা আসে মনে করো কোনো পাতা বা কাগজ মনে করো ভাসছে, ঢেউয়ের সাথে কি ওটি পেরে চলে যায় কি, তাহলে কীরকমভাবে কম্পিত হয় দেখবে ঢেউটা না কাঁপিয়ে কাঁপিয়ে যে অনেকক্ষণ পরে যায়, দেখবে ঢেউটা আসে তখন কি হয় এরকম হয়ে গেল, ওইরকম হয়তো। তার মানে ঘটনাটা হচ্ছে কি যে পাতা বা কাগজটা যেটা সেটা উপর নিচে কম্পিত হচ্ছে আর ঢেউটা এই পাশে যাচ্ছে। তাহলে পাতা বা কাগজটা যদি উপর নিচে কম্পিত হয়, উপর নিচে কম্পিত হওয়া মানে কি যে জল মাধ্যমে যে কণাগুলো আছে মানে জলের যে অণুগুলো আছে সেটাও নিশ্চয়ই উপর নিচে কম্পিত হচ্ছে, তাই তো। তাহলে মাধ্যমের কণার অভিমুখ হচ্ছে উপর নিচে আর তরঙ্গের অভিমুখ হচ্ছে এইভাবে। তাহলে মধ্যবর্তী কোণটা হচ্ছে কত 90 ডিগ্রি। তাহলে মাধ্যমের কণার অভিমুখ এবং তরঙ্গের অভিমুখের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তখন সেইটাকে আমরা কি বলি তির্যক কম্পন। এটা বলা হচ্ছে কি তির্যক কম্পন, বুঝা গেছে। তাহলে তির্যক কম্পন হচ্ছে কোনটা, মাধ্যমের কণার অভিমুখ এবং তরঙ্গের অভিমুখ যদি সমকোণ অবস্থান করে সেটা হচ্ছে তির্যক কম্পন, আর যদি পরস্পর সমান্তরাল যদি হয় তখন সেটা হচ্ছে কি অনুদৈর্ঘ্য কম্পন। তাহলে একটা অনুদৈর্ঘ্য হয়ে গেল, একটা তির্যক হয়ে গেল, বুঝা গেছে। আচ্ছা এরপরে আমরা আসি, এখানে আমরা পাই একটা, সেটা হচ্ছে কি অবমন্দন, ঠিক আছে। এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি অবমন্দন, অবমন্দন, ঠিক আছে। আচ্ছা দেখো অবমন্দন হচ্ছে কোনটা, যে যখন কোনো একটা বস্তু আমরা কাঁপায় করে যদি আমরা ছাড়ি দিই তাহলে কি হয়, যেমন একটা সরল দোলক আছে এইভাবে আছে, সেটা এইভাবে দুলছে তো এইভাবে দুলছে, এরপরে একবার দুলাই পরে যদি ছাড়ি দিই তাহলে সেটা ধীরে ধীরে এই যে বিস্তারটা যেটা সেটা ধীরে ধীরে কমে, কমতে 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 এক সময় কী হয় স্থির হয়ে যায়, তাই তো। এই বিস্তার যে কমার যে ঘটনাটা এটাকে বলা হচ্ছে অবমন্দন, হয়ে গেছে। তাহলে প্রথম বিস্তার ম্যাক্সিমাম, তারপর বিস্তার কমছে, আর একটু কমছে, একটু কমতে 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 শেষে স্থির হয়ে গেল, এই ঘটনাটাকে বলা হচ্ছে কি অবমন্দন। এইভাবে বিস্তারটা ধীরে ধীরে কমে, বুঝা গেছে। এইখানে একটা জিনিস আছে, সে জিনিসটা হচ্ছে কোনটা, যে পরপর দুটি বিস্তারের যেটা অনুপাত সেটা কিন্তু আমরা স্থির পাই। কেমন না, প্রথম বিস্তার যদি A1 হয়, পরে বিস্তার যদি A2 হয়, তারপরে যদি বিস্তার A3 হয়, এইভাবে যদি বাড়ি বাড়ি যায় কমে কমে যায় বিস্তারটা, তাহলে সেক্ষেত্রে A1 বাই A2, A1 বাই A2 এটা সমান কত হয় না A2 বাই A3, A2 বাই A3 এটা সমান A3 বাই A4। এই বিস্তার যেটা অনুপাতটা যেটা সেটা কিন্তু সর্বদা স্থির থাকে, স্থির থাকছে, ধ্রুবক থাকছে, বুঝা গেছে। এই ঘন্টাটাকে আমরা বলছি কি অবমন্দন। এইখানে একটা জিনিস আমরা পাই সেটা বলা হচ্ছে ক্রান্তিক অবমন্দন, ক্রান্তিক অবমন্দন বা সংকট অবমন্দন। ক্রান্তিক অবমন্দন বা সংকট অবমন্দন সেটাকে বলা হয়, সংকট অবমন্দন। দেখবে একটা ভালো করে জিনিসটা দেখো, যে মনে করো একটা সরল দোলক বা কোনো একটা বস্তু এইভাবে দুলছে তো, এবার দুলি বিস্তারটা ধীরে ধীরে কমছে, তারপর স্থির হচ্ছে। স্থির হওয়ার আগের মুহূর্তটা তুমি ভাবো, তো কমে কমে তো যাচ্ছে, এবার স্থির হওয়ার আগের মুহূর্তটা ভাবো, যে এই থেকে এই প্রান্ত এটা সাম্য অবস্থান, তাহলে এদিকে আসবে তখন এইদিকে যাবে, এদিকে আসবে তখন এইদিকে যাবে, এইভাবে সাম্য অবস্থান অতিক্রম করে যখন এক পাশে আসছে
তাহলে আরেক পাশে কি হয় যে সাম্যাবস্থান শেষের সময়টা সাম্যাবস্থান অতিক্রম করে আর ওইদিকে যাইতে পারে না এটা, বুঝা গেছে? তাহলে কি হয় যে সাম্যাবস্থান পর্যন্ত গেল, একটু আইলো, তারপর সেটা স্থির হয়ে গেল, বুঝা গেছে? এটাকে বলা হচ্ছে তোমার সংকট বা ক্রান্তিক অবমন্দন। তাহলে শেষের মুহূর্তে কি হয় যে বস্তুটা এই পাশে কিন্তু পেরে যাচ্ছে না, আর যে এর দূর পর্যন্ত আইলো, কিছুটা গেল, আবার সেটা স্থির হয়ে গেল। এটা বলা হচ্ছে সংকট বা ক্রান্তিক অবমন্দন। এইটার গ্রাফটা কীরকম হয়, এইভাবে গেল আর এইদিকে স্থির হয়ে যায়, এই পাশে আর সেটা পেরাইতে পারেনি, বুঝা গেছে? তাহলে অবমন্দন কোনটা সংকট অবমন্দন, কোনটা শুধুমাত্র অবমন্দন, সেটা ক্লিয়ার হয়েছে, ঠিক। আচ্ছা, এরপর হচ্ছে কি আমাদের অনুনাদ। এরপর হচ্ছে আমাদের অনুনাদ। অনুনাদ হচ্ছে কোনটা বলতো? যদি দুটো আলাদা আলাদা বস্তু আছে, ঠিক আছে, এরপরে কি হয় যে দুটার একটা কম্পন আছে, তো দুটার একটা কম্পন আছে, যদি দুটা কম্পন যদি কোনো সময় যদি মিশে যায়, দুটা বস্তু যদি পাশাপাশি কম্পিত হয়, তখন কি হয় না একসময় দুটা বস্তুর কম্পন মিশে যায়, তখন বিস্তারটা খুব বেশি হয়ে যায়, খুব জোরে সাথে দুলতে থাকে, সেটা বলা হচ্ছে অনুনাদ। এটা সেই দড়ি বাঁধে পরে দোলনায় দুলাইছ, হ্যাঁ, এরপরে কেউ মনে করো বসে আছে, তুমি দুলাচ্ছ, তাহলে তুমি কি করো যে ও আসছে তুমি ঠেললে, আসছে তুমি ঠেললে, এরকম তো ঘটনাটা ঘটে। এক সময় কি দেখবে তুমি যে আইলো আর তুমি ছুতেই পাইলে না, অনেক দূর চলে গেছে, হ্যাঁ, তখন তোমার কম্পন আর দোলনের কম্পন দুটো যখন মিশে যায়, তখন এই ঘটনাটা ঘটে। এটা বলা হচ্ছে কি অনুনাদ। আরেক ক্ষেত্রে একটা উদাহরণ হচ্ছে কি যে দেখবে ট্রাক বা বড় গাড়ি যখন স্টার্ট হচ্ছে না, তখন কি করতে হয়, ঠেলতে হয় তাকে। তাহলে একবারে ঠেলে কি সে স্টার্ট করে? তাহলে কি করে, একবার ঠেললো, আরও ফিরে আইলো, আরেকবার ঠেললো, আরেকবার ফিরে আইলো, আরেকবার ঠেলে এক সময় সেটা সামনের দিকে চলে গেল, সামনে দিকে চলে গেল মানে স্টার্ট হয়ে গেল। এবারে সামনে দিয়ে যাওয়া মানে কি ওই ট্রাকের কম্পন, ওইটাকে আমরা কম্পিত করছি, আর আমাদের নিজেদের যে কম্পন, দুটা কম্পন যখন মিশে যায় তখন বিস্তারটা জোরে বেশি হয়ে যায়, মানে একটু বেশি দূর সেটা চলে যায়, বুঝা গেছে? তাহলে এটা এগুলা বলছি আমরা কি অনুনাদ, তাইছি? আচ্ছা, এখানে আমরা দুটা অনুনাদ পাই, একটাকে বলা হয় বেগ অনুনাদ আর একটা হচ্ছে বিস্তার অনুনাদ। একটাকে বলা হচ্ছে কি বেগ অনুনাদ, একটা হ্যাঁ বেগ অনুনাদ, আর একটা হচ্ছে কি বিস্তার অনুনাদ, বিস্তার অনুনাদ, বুঝেছি? দেখো বেগ অনুনাদ হচ্ছে কোনটা, যদি বেগটা ম্যাক্সিমাম হয় তখন সেটা হচ্ছে বেগ অনুনাদ, আর যদি বিস্তারটা ম্যাক্সিমাম হয় তখন সেটা বলা হচ্ছে বিস্তার অনুনাদ, বুঝা গেছে? আচ্ছা, এরপর আছে একটা হচ্ছে স্বাভাবিক কম্পন, স্বাভাবিক কম্পন, হয়েছে? আরেকটা হচ্ছে পরবশ কম্পন, পরবশ কম্পন। দেখো স্বাভাবিক কম্পন এই ওয়ার্ডটা থেকে আমরা বুঝতে পারছি যেটা স্বাভাবিকভাবে যেটা কম্পিত হয়, হয়েছে? যেমন স্বাভাবিক কম্পন বলতে কোনটা, একটা থালা যদি আমরা বাজাই তাহলে আলাদা রকম একটা শব্দ শুনতে পাবো, একটা যদি কাঠকে যদি আমরা ঠুকি তাহলে আলাদা রকম একটা শব্দ শুনতে পাবো, একটা পাথরকে দিয়ে যদি আমরা ঠুকি তাহলে আলাদা রকম একটা শব্দ শুনতে পাবো। এইবার শব্দ মানে তো কম্পন, তাহলে প্রত্যেকটা বস্তু আলাদা আলাদা কম্পাঙ্কে কম্পিত হচ্ছে, তাহলে ওই যে নিজস্ব যে কম্পাঙ্কে যেটা কম্পিত হয় সেটা বলা হচ্ছে মুক্ত বা স্বাভাবিক কম্পন। কোনো একটা বস্তু নিজস্ব যে প্রত্যেকটা বস্তুর আলাদা আলাদা একটা কম্পন আছে, তাহলে ওইটা নিজস্ব কম্পাঙ্কে যে কম্পিত হয় তখন সেটা বলা হচ্ছে কি মুক্ত বা স্বাভাবিক কম্পন। একবার ঠুকে তুমি ছেড়ে দাও বা একবার ইয়ে করে দোলন দিয়ে তুমি ছেড়ে দাও, সেক্ষেত্রে ও নিজস্ব কম্পাঙ্কে সেটা কম্পিত হয়, বুঝা গেছে? আচ্ছা, পরবশ কম্পন হচ্ছে কোনটা, পরবশ মানে পরের বসে কম্পিত হবা, নাকি? মনে করো একটা থালা আছে একটা, ঠিক আছে, এরপর থালাটাতে কিছু বালি ছড়ানো আছে, কিছু বালি ছড়ানো আছে, এবার থালাটা যদি আমরা কম্পন একটা যদি তৈরি করি তখন থালাটা কি হয়, নিজস্ব কম্পাঙ্ক কম্পিত হবে। আচ্ছা, থালার মধ্যে যে বালিগুলো আছে সেগুলা তো কম্পিত হচ্ছে, তাহলে থালার কম্পন হচ্ছে মুক্ত বা স্বাভাবিক কম্পন, আর থালার মধ্যে যে বালিগুলো যেগুলো আছে সেটা হচ্ছে পরবশ কম্পন। কার কম্পাঙ্ক কম্পিত হচ্ছে, থালার কম্পাঙ্কে সে কম্পিত হচ্ছে, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে মুক্ত বা স্বাভাবিক কম্পন, আর এটা হচ্ছে কি পরবশ কম্পন, ক্লিয়ার? ঠিক। আচ্ছা, এরপর আসি আমরা একটা বলা হচ্ছে সুর,
একটা বলা হচ্ছে সুর, আরেকটা হচ্ছে স্বর। একটা বলি আমরা সুর, আরেকটা হচ্ছে কি স্বর। দেখো সুর হচ্ছে কোনটা, যদি একটি কম্পাঙ্ক যদি কম্পিত হয় তখন সেটা বলা হচ্ছে সুর, আর যদি অনেকগুলো কম্পাঙ্ক যদি মিশে থাকে তখন সেটা হচ্ছে স্বর। হয়ে গেছে? একটি মাত্র যদি কম্পাঙ্ক থাকে সেটা হচ্ছে সুর, আর অনেকগুলো কম্পাঙ্ক যদি মিশে থাকে সেটা হচ্ছে স্বর। হয়ে গেছে? আচ্ছা, এইখানে স্বরের ক্ষেত্রে আমরা কতগুলো জিনিস আমরা পাই, যেমন মনে করো 2 3 4 5 6 7 8 9 10, এতগুলা কম্পাঙ্ক মনে করে একসাথে কম্পিত হচ্ছে, তাহলে এটাকে নিশ্চয়ই আমরা সুর বলবো না, তাহলে এটা হচ্ছে একটা স্বর। আচ্ছা, এইখানে একটা জিনিস আমরা পাই, সর্বনিম্ন যে কম্পাঙ্কটা সেটা হচ্ছে কত, 2, এইটাকে বলা হয় মূল সুর। এটা হচ্ছে কি মূল সুর। আর তার উপরে যতগুলো পাবো আমরা সব হচ্ছে কি আমাদের উপসুর। তার উপর যতগুলো পাবো সব হচ্ছে কি আমাদের উপসুর। আর 2-এর যেগুলো গুণিতক, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এই যে এইটা যেটা সেটা বলে সমমেল। হয়ে গেল? আর 2-এর যেটা দ্বিগুণ মানে এই 4, এটা বলে অষ্টক। তাহলে স্বরের আমরা কতগুলো ভাগ পাচ্ছি এখানে, একটা হচ্ছে মূল সুর, একটা হচ্ছে উপসুর, একটা হচ্ছে অষ্টক, আর একটা হচ্ছে সমমেল। সর্বনিম্ন যে কম্পাঙ্কটা সেটা হচ্ছে মূল সুর, আর তার উপর যতগুলো পাবো সেটা হচ্ছে কি উপসুর। মূল সুরের যেগুলো সরল গুণিতক অর্থাৎ 4 6 8 10, এটা হচ্ছে কি সমমেল। সমমেল, হ্যাঁ সমমেল। আর মূল সুরের যেটা দ্বিগুণ সেটা বলা হচ্ছে কি অষ্টক। মনে থাকবে? ঠিক। অষ্টক নামটা গান শিখেছো নাকি? হ্যাঁ, গান শিখো নাই? তাহলে অষ্টক কথাটার সাথে পরিচিত হয়ে থাকবে। মানে একটা সায়ের সাথে অনেকগুলো সা আছে, তো একটা সায়ের সাথে আর একটা সা দ্বিগুণ হয়। হয়ে গেছে? সেখানে অষ্টক ওয়ার্ডটির সাথে পরিচিত হয়ে থাকে আগে থেকে। তাহলে মূল সুর হয়ে গেল, সমমেল হয়ে গেল, আর উপসুর হয়ে গেল, অষ্টক হয়ে গেল। আচ্ছা, এরপর আছে কি দেখো, হ্যাঁ স্বর হয়ে গেল, সুর দুটা হয়ে গেল। আচ্ছা, এরপর আসি আমরা একটা বলে তীব্রতা। তীব্রতা, একটা হচ্ছে তীক্ষ্ণতা। তীক্ষ্ণতা, আরেকটা বলা হয় গুণ বা জাতি। একটা বলছি আমরা তীব্রতা, একটা তীক্ষ্ণতা, একটা হচ্ছে গুণ বা জাতি। তীব্রতা মানে হচ্ছে কোনটা, যে শব্দের শক্তিটা বেশি, যে শব্দের শক্তি বেশি সেটাকে বলা হচ্ছে তীব্রতা। যে শব্দের কম্পাঙ্কটা বেশি সেটাকে বলা হচ্ছে তীক্ষ্ণতা। আর তীব্রতা তীক্ষ্ণতা যে ধর্মের জন্য আলাদা করা যায় সেটা বলা হচ্ছে গুণ বা জাতি। বোঝা গেছে? যে শব্দের শক্তিটা বেশি তার তীব্রতাটা হচ্ছে বেশি, বা তার তীব্রতা বেশি, আর যার কম্পাঙ্ক বেশি তার তীক্ষ্ণতা বেশি। আর তীব্রতা এবং তীক্ষ্ণতার মধ্যে আলাদা করে সেটা বলা হচ্ছে গুণ বা জাতি। বোঝা গেছে? ছেলেদের স্বর আর মেয়েদের গলার স্বর কোনটা আলাদা? তীক্ষ্ণতার আলাদা, কম্পাঙ্কটা বেশি থাকে মেয়েদের গলার স্বরে, আর আমাদের কম্পাঙ্কটা কম থাকে। কিন্তু তোমরাও জোরে চিল্লাতে পারো আর আমরাও জোরে চিল্লাতে পারি, সেক্ষেত্রে কি হয় না তীব্রতাটা উভয় ক্ষেত্রে বেশি। হয়ে গেছে? আর এই দুটো যেটা আলাদা করে সেটা বলে গুণ বা জাতি। হয়ে গেছে? আচ্ছা, এরপর হচ্ছে কি দেখো, এইখানে একটা দেখবে কোথাও হয়তো পায়ে থাকবে, লেডিস ভ্যালি বলে একটা জায়গা আছে। লেডিস ভ্যালি শুনো না? আচ্ছা শুনবে, লেডিস ভ্যালিটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, যে আমরা যখন কোনো শব্দ করি তখন প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। মনে করো কাউকে ডাকলে কোনো পাহাড়ের কোলে, দেখবে আওয়াজটা ফিরে আসে। ওটা ওই এমন একটা উপত্যকা যে মেয়েদের গলার স্বরেই খালি প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। হ্যাঁ, ওই জন্য উপত্যকাটার নাম হচ্ছে লেডিস ভ্যালি। হয়েছে? প্রাকৃতিক একটা আকার তৈরি হয়েছে সেখানে। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে তোমার কম্পনের প্রকৃতি।